বক্স অফিসের সব আলোচিত সিনেমা, যেটা সিনেমার দুনিয়ায় রেকর্ড ভেঙে দিয়েছে, সব রকমের রেকর্ড ভেঙে দিয়েছে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা কেজিএফ চ্যাপ্টার 2 অর্থাৎ পার্ট 2 সম্পর্কে জানতে চলেছি। কেজিএফ চ্যাপ্টার 2 তে কি ছিল, কি আছে, দেখবো, জানবো। তবে কেজিএফ সিনেমাটি সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। কেজিএফ মুভির এটি সেকেন্ড পার্ট। তবে বলা যেতে পারে বহুল প্রতীক্ষিত এই মুভিটির জন্য সিনেমা প্রেমী কম বেশি সবাই অপেক্ষা করছিল দীর্ঘ 4 বছর থেকে। তো চলুন দেরি না করে মূল সিনেমাটি শুরু করি। হ্যাঁ, তবে কেজিএফ পার্ট 1 যারা দেখেছেন তাদের জন্য পার্ট 2 বোঝাটা অনেক সহজ হবে। আজকের এই এক্সপ্লেনেশনের মাধ্যমে পুরো মুভিটি ঘটনা সম্পর্কে জানতে পারবেন, বুঝতে পারবেন এবং এরপর ফুল মুভিটি যখন দেখবেন তো সবকিছু বোঝা পানির মতন সহজ হবে। কেজিএফ চ্যাপ্টার 1-এ আনন্দকে দেখেছি আমরা। কেজিএফ চ্যাপ্টার 2 শুরুতেই আনন্দকে দেখানো হয়। প্রথম সিনেমায় কেজিএফ সম্পর্কে বলতে আমরা দেখেছি তাকে। এখানে আমরা দেখি আনন্দর হার্ট অ্যাটাক হয়েছে, সে হাসপাতালে অ্যাডমিটেড আছে এবং তার সাথে দেখা করার জন্য তার ছেলে বিজেন্দ্র আসে। কেজিএফ গল্পটা অর্ধেক মাত্র কমপ্লিট হয়েছিল, কিন্তু সবাই জানতে চায় পুরো গল্পটা সম্পর্কে। আর তখন সাংবাদিকদের বলার পর দ্বিজেন্দ্র কেজিএফ এর গল্পটি কমপ্লিট করার জন্য বাবার অফিসে যায়। অফিসে অনেক খোঁজাখুঁজির পর কেজিএফ চ্যাপ্টার 2 এর সন্ধান পাওয়া যায় এবং এখান থেকে আমরা অতীতে ফিরে যাই কেজিএফ এ। সেখানে আমরা দেখি গরুড়াকে মারার পর সবাই রকি অর্থাৎ ইয়েশের সাপোর্টে চলে এসেছে। এখন তারা কেজিএফ এ কাজ করে সবাই গরুড়ার লোকদের সাথে ফাইট করে, আর ফাইনালি রকি পুরো কেজিএফ কেই জিতে নেয়। তারপর সেখানে পরে যখন গরুড়ার পার্টনার আসে, তারা ভাবে বিরাট নামে যে ভিলেনটা ছিল সে হয়তো ওর রাজ্যাভিষেক করেছে, কিন্তু তখনই সেখানে রকি আসে এবং রকি উত্তর দেয় সে বিরাটকে প্রথমেই মেরে ফেলেছে। আর বর্তমানে কেজিএফ এর নতুন মালিক হচ্ছেন রকি। যারা কেজিএফ চ্যাপ্টার 1 দেখেননি তাদের জন্য এই নতুন নামগুলো একটু বিভ্রান্তিমূলক হতে পারে, যে কে বিরাট, কে অমুক, কে তমুক। তবে মূল সিনেমাটি যখন দেখবেন তখন সেটা বুঝতে সুবিধা হবে। নেক্সটে আমরা রকিকে দেখি। রকি যখন সে কথাগুলো বলে তখন রাজেন্দ্র দেশাইয়ের সাথে কমলও ছিল, আর সে অনেক বেশি লাফাচ্ছিল। তো রকি সেখানেই সবার সামনে সে কমলকে শুট করে মেরে ফেলে। আর এরপর বাকি সবাই শান্ত হয়ে যায় এবং ভয় পেয়ে শান্ত হয়ে যায় এবং জোর করে পরবর্তীতে রিনাকে সেখান থেকে তুলে নিয়ে আসে। আর এখন থেকে রিনাকে সে নিজের কাছেই রাখে। রকির বিরুদ্ধাচারণ করার জন্য তো আর কেউ নেই, তাই রিনার বাবাও কিছু করতে পারবে না। রিনা যদিও অনেক রাগী একটি মেয়ে, তারপরও সে এখানে খুব শান্তভাবে নিজেকে উপস্থাপন করে। আমরা দেখতে পাই কেজিএফ এর লোকেরা এখন থেকে ভালো খাবার পাচ্ছে, কাপড় পাচ্ছে এবং তাদের জন্য ভালো বাড়িও বানানো হয়েছে। আর এখানকার সবাই রকিকে ঈশ্বরের মতন মানতে শুরু করলো। পরবর্তী সিনে আমরা দেখতে পাই রকি বান্দ্রার কাছে যায়, যেখানে বান্দ্রাম গরুড়ার অনেক বড় একটি ডান হাত ছিল, সেনাপতি ছিল। কিন্তু আমরা দেখতে পাই বান্দ্রামকে এখানে বেঁধে রাখা আছে। রকি বলে সে যদি আধিরাকে না মারতে পারে তাহলে জিনিসগুলো কে চালাবে। অর্থাৎ রকি বান্দ্রামকে বুঝাতে চাচ্ছিল যে সে যেন রকির হয়ে কাজ করে। গরুড়ার সেনাপতি ছিল, এবার রকির সেনাপতি হয়ে যাক, রকির আন্ডারে থাকতে বলে। কিন্তু বান্দ্রাম নিষেধ করে। এরপরে রকি অন্য আরেকজন লোকের কাছে যায় যে শুটিং একদমই পারে না, গুলি করতে পারে না। আর তখন সেখানে বান্দ্রামকেও রকি নিয়ে যায়, রকি ডাকে। আর এখানে আমরা দেখতে পারি বান্দ্রাম অ্যাকচুয়ালি সে একটি ভালো শুটার এবং নিশানাবাজ, সঠিক নিশানায় গুলি লাগায় এবং সে নিজের জীবন বাঁচাতে রকির হয়ে কাজ শুরু করে, তার দলের একজন হয়ে যায়। সেনাপতি হিসেবে সে রকিকে বলে সিকিউরিটিটাকে সে আরো বেশি শক্তিশালী বানাবে এবং সবাইকে সে ট্রেনিংও দেবে। পার্ট 1-এ আমরা দেখি রকি যে মেইনটেন্যান্স রুমে গিয়েছিল সেখানে সে আরো অনেক কিছু দেখতে পেয়ে আর জানতে পারে পুরো কেজিএফ এ শুধুমাত্র একটা পাত্র খনি নয়, এখানে মোট 9টা খনির স্থান রয়েছে। 9টির মধ্যে 8টি খনিতে এখন পর্যন্ত ঘোরা হয়নি, শুধুমাত্র একটিতেই এখন পর্যন্ত কাজ চলছে বা কাজ করা হয়। কারণ সূর্যবর্ধন চায়নি যে সবগুলো খনির সম্পর্কে কেউ জানুক, কারণ এখানে এত কিছু রয়েছে, এটা যদি কেজিএফ এর বাইরে কেউ জানতে পারে তাহলে এই কেজিএফ জায়গাটির বিপদ আরো বেড়ে যাবে এবং অনেক মানুষ সেখানে হুমড়ি খেয়ে পড়বে। তো এই সবকিছু শুনে রকি আরো চিন্তার মধ্যে পড়ে যায় আর সেখানে আর কাউকে সে মারে না এবং সবাইকে আগের মতন বিজনেস করতে বলে। আর রকি যদি সবাইকে মেরে ফেলে আসলে কার সাথে বিজনেস করবে? বিজনেস কোনো পার্টনারই থাকবে না, একাই তো আর সব বিজনেস সামলানো সম্ভব না। এরপর আমরা দেখি বাকি 8টা খনি রকি ওপেন করে। তখন সেখানে তো সেগুলোর ভেতরে যেতে ওয়ার্কাররা ভয় পাচ্ছিল, আর সেখানে রকি চলে আসে এবং সে নিজেই ওই খনির ভিতরে প্রবেশ করে কাজ শুরু করে। আর এটা দেখ বাকি লোকেরা সাহস পায় এবং তারাও সেখানে
ভেতরে প্রবেশ করে কাজ শুরু করে। আমরা এখানে দেখি রাজেন্দ্র প্রসাদ আর অ্যান্ড্রু রকিকে নিয়ে চিন্তিত। তারা যে কোনো ভাবে চায় রকিকে থামাতে হবে, আর তাদের মনে হয় রকিকে থামানোর কাজ একমাত্র রমিকা সেন করতে পারে, কারণ রমিকা অনেক বড় একটা স্ট্রং পলিটিশিয়ান, আর পাশাপাশি এটাও জানা যায় সে একজন ডিটেক্টর টাইপের একজন মানুষ, মানে স্বৈরাচারী টাইপের, হিটলারের মতো, যিনি সবকিছুতে নিজের ক্ষমতা দেখান এবং ক্ষমতা বলে সবকিছু করেন। আর এখানে তার টিমে একটা পলিটিশিয়ান আছে, তার নাম নারায়ণ। তারা চাইছিল নারায়ণকে কেএমপির পোস্ট থেকে সরিয়ে সেখানে রমিকা সেনকে আনা হোক, কারণ রমিকা অনেক ডেঞ্জারাস, আর রমিকা একবার যদি আসে তাহলে রকিকে একমাত্র সেই ধ্বংস করতে পারবে। এজন্য তারা সবাই ভোটিং শুরু করে, যেখানে সকল পলিটিশিয়ান নারায়ণের বিরুদ্ধে ভোট দিবে আর কিয়ামের পর থেকে ওকে সরিয়ে দেবে। এর ফলে ওদের সরকারও হেরে যাবে। কিন্তু যতক্ষণ সেখানে সব হচ্ছিল তার আগে কেজিএফ এর খনির ভিতরে অনেক বড় একটা তরোয়াল দেখতে পায়। এই তরোয়ালটি দেখার পর সবাই ভয় পেয়ে যায়, আর এই তরোয়ালটি ছিল আধিরার, যাকে গরুরা মেরে ফেলেছে, অর্থাৎ আগের ভিলেন যাকে মেরে ফেলেছে। কিন্তু আমরা নেক্সট সিনে দেখি আধিরা বেঁচে আছে। আমরা দেখি আধিরা বেঁচে আছে এবং সে তার নতুন টিম তৈরি করে এবং কেজিএফ এর আউটপোস্ট 1-এ আক্রমণ করে। এর ফলে সেখানে থাকা সকল লোক মারা যায়, আর আধিরা সেখান থেকে চলে যায়। আর এটি তার জন্য একটি শুরু মাত্র। আর আধিরা এমন একটা প্ল্যান করে, কেজিএফ থেকে যদি কেউ ট্রাক নিয়ে বের হয় তাকে সে মেরে ফেলবে। এছাড়াও রকির একটা পার্টনার আধিরার সাথে মিলিত হয় এবং তাদের প্ল্যান হচ্ছে কিভাবে রকিকে কেজিএফ থেকে বের করবে। এই জন্য তারা ইচ্ছে করে রাজেন্দ্র প্রসাদকে শুট করে মেরে ফেলে। আর এই খবর শোনার পর রাজেন্দ্র প্রসাদের মেয়ে লিনা কেজিএফ থেকে বেরিয়ে যায় আর নিজের বাবার সাথে দেখা করার জন্য যায়। যখন রকি এ কথা জানতে পারে, রকি তার পেছন পেছন যায়, আর একটু আগে গেলেই রিনাকে আধিরা কিডন্যাপ করতে পারত, কিন্তু রিনাকে বাঁচানোর জন্য রকি যায়। আর এখানে একটা ভালো ফাইটিং সিন দেখতে পাই আমরা। এখানে আধিরা দূর থেকে রকির উপর লক্ষ্য ঠিক করে রেখেছিল, আর সে রকিকে শুটও করে দেয়, কিন্তু সুযোগ হবার পরও সে রকিকে মারে না, কারণ তার থিওরি হলো সে দেখতে পায় কেজিএফ এর মনে রকির জন্য অনেক সম্মান এবং বিশ্বাস রয়েছে। আর এখান থেকে রকিকে যদি রক্তাক্ত অবস্থায় কেজিএফ এ পাঠানো হয় তাহলে সবার বিশ্বাস ভেঙে যাবে। অর্থাৎ রকিকে যেহেতু তারা ঈশ্বর মনে করে, তাদের ঈশ্বর যদি রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে তাহলে সবাই ঘাবড়ে যাবে। ঈশ্বর সবচেয়ে শক্তিশালী, কিন্তু রকি যে শক্তিশালী নয়, রকি যে মরতে পারে সেটার লক্ষণ হিসেবে তাকে জীবিত অবস্থায় পাঠিয়ে দেয়। এরপর রকি যখন আহত অবস্থায় কেজিএফ এ চলে আসে তখন সবাই সত্যি ভেঙে পড়ে, সবার বিশ্বাস ভেঙে যায়। নেক্সটে বোম্বাই সিন দেখানো হয়। বোম্বাইয়ের সিটি আর বাকি লোকেরা যারা রকিকে ঘৃণা করে তারা চালাকি করে সবাইকে ডেকে, সব ডনদেরকে ডেকে খাবারে বিষ মিশিয়ে মেরে ফেলে। যারা এখানে মারা যায় তারা শাসা হয়ে পড়ছে। এখন সমস্যা হলো কেজিএফ এর ভিতরে মাত্র 8 দিনের খাবার রয়েছে। এদিকে রকিও অসুস্থ, সে পুরোপুরি সুস্থ হতে পারছিল না। আর এই সময় রকিকে সেটি ফোন করে তাকে ধমকি দেয়। এটা শুনে রকি রেগে যায় এবং সে তার চাচাকে কল করে। আর এই চাচা হচ্ছে তার সেই চাচা যিনি মুম্বাইয়ে থাকে, এবং তাকে ফোন করে সে একটা শেষ সাহায্য চায়। তাকে ফোন করে এরপর একটি হেলিকপ্টার কেজিএফ এ নামে, সেটাতে উঠে রিনাকে নিয়ে এবং বাক্স ভর্তি সোনার বার নিয়ে সে সেখান থেকে উড়ে দুবাইয়ে চলে যায়। আর এটা দেখার পর কেজিএফ এর সব লোকেরা ভাবে যে রকি ভয় পেয়ে তাদেরকে ছেড়ে চলে গিয়েছে বা পালিয়ে গেল। কিন্তু রকি যাচ্ছে দুবাইতে খলিলের সাথে মিট করতে, এবং সেখানে সে খলিলের সাথে মিটিং করে এবং বিজনেস অফার করে। আর বিজনেসটা ছিল এরকম, আফ্রিকা থেকে সোনা ডাইরেক্ট ইন্ডিয়াতে নিয়ে আসবে। সো খলিল এতে রাজি হয় না, কারণ সে রকিকে হেয় করে, কারণ রকির বর্তমান অবস্থা একদম জিরো। কিছুক্ষণ পরেই খলিল ফোনের মাধ্যমে জানতে পারে রকি তার চাচাকে দিয়ে মুম্বাইতে খলিলের লোকদেরকে মেরে ফেলে। আর এখানকার খলিলের সঙ্গে যে গার্ড ছিল তার অর্ধেকও রকির গার্ড ছিল। নিরুপায় হয়ে খলিল রকির সাথে ডিল করে, আর রকি কেজিএফ এর দিকে ফিরে আসে। আর ওদিকে বানরামকে বলে দেওয়া থাকে, অর্থাৎ রকির ডান হাত বা সেনাপতি, সকল ট্রাক বাইরে বের করার জন্য বলে। আর অপরদিকে আধিরা তো অপেক্ষায় ছিল রকি ট্রাক কখন আসবে, এবং ট্রাক আসলেই সে তাকে মেরে দেবে। এরপরেই দেখে ট্রাক চলে আসে কেজিএফ। ওরা সবাই রকির দিকে গান পয়েন্ট করে রকিকে শুট করার জন্য। তখনই ট্রাকের ভেতর থেকে রকির লোকজন বন্দুক নিয়ে বের হয় এবং শুট করে। এখানে সব ভালো ভালো শুটাররা ছিল এবং ওদের নিখুঁত নিশানার সামনে আধিরার লোকেরা টিকতে পারে না, এবং ফাইনালি আধিরার সব লোকই মারা যায়। আধিরার অনেক লোকই মারা যায়, আর আধিরা বেঁচে যায়, কারণ রকি চাইলে তাকে মারতে পারত, কিন্তু রকি তাকে ছেড়ে দেয়। এ কারণেই ছেড়ে দেয় কারণ রকিকে সে একবার ছেড়ে দিয়েছিল। এর পাশাপাশি সে নারায়ণ
নারায়ণ সরকার অর্থাৎ পিএম কেও বাঁচিয়ে নেয়। আলাদা আলাদা রাজনীতিবিদকে ধমকি দিয়ে তাদেরকে এভাবেই রকি তার বিজনেস শুরু করে, কারণ সে বর্তমানে 9টা খনি থেকে খনি উত্তোলন করছে এবং 9টা খনি রানিং ছিল, কন্টিনিউয়াসলি সেখান থেকে সোনা বের করছিল। এরপর সে বোম্বেতে যায়, সেটিকেও মেরে ফেলে। এভাবে কিছু বছর পার হয়ে যায়। এরপর সময় আসে পরবর্তী ইলেকশনে। নারায়ণের পরে রকির সাথে দেখা করে এবং তাকে বলে রমিকাকে মারতে হবে। যদি রমিকা দেশে থাকে তাহলে পুরো কেজিএফ ধ্বংস করে দেবে এবং তোমাকেও ধ্বংস করে দেবে। সো রকি এখানে বলে সে মহিলা আর বাচ্চাদের উপরে হাত ওঠাতে পারবে না, আর যদি কোনো মহিলার রাগ এড়াতে হয় তাহলে তার উপর আক্রমণ করার বদলে তার সঙ্গে হাত জোড় করাটাই বুদ্ধিমানের কাজ। এরপর ইলেকশন শুরু হয়, রেজাল্টও হয়ে যায়, রমিকা জিতে যায়। জেতার পর রমিকা, অনেক লোকই রমিকাকে কেজিএফ সম্পর্কে এবং রকির সম্পর্কে স্টোরি বলে। এরপর আমরা দেখতে পাই রকি এত বছরে অলরেডি কেজিএফ এর ডেভেলপমেন্ট হাই লেভেলের করে দিয়েছে। যারা ওখানে পোকামাকড়ের মতো বেঁচে ছিল তারা একটা করে ভালো ঘর, জীবন পেয়েছে, থাকার সুযোগ সুবিধা সবকিছু পেয়েছে। আর এসব কিছু জানার পর রমিকা বলে যে কোনো ভাবে, যে কোনো মূল্যে রকির বিরুদ্ধে প্রুফ সহ তাকে অ্যারেস্ট করতে হবে। এর জন্য সে একটা স্পেশাল টিম বানিয়ে ফেলে। অন্যদিকে আমরা কেজিএফ এর আনন্দকে দেখতে পাই। এই আনন্দই সেই আনন্দ যিনি ফার্স্ট পার্টে স্টোরি শোনাচ্ছিল, আর এখানে সে অনেক ইয়াং দেখতে পায়। সে লুকিয়ে লুকিয়ে কেজিএফ এর ছবি তুলছিল এবং কেজিএফ এর তথ্য নিচ্ছিল। আর তখন তাকে রকির লোকেরা ধরে ফেলে আর রকির সামনে নিয়ে যায়। আর রকি যখন জানতে পারে ও একজন সাংবাদিক বা লেখক, সে রকির উপরে গবেষণা করছে, এটা শুনে রকি আনন্দের উপর অনেক ইমপ্রেস হয়, কারণ সে সাধারণ লেখক হওয়ার পরও অনেক বেশি সাহসী ছিল এবং রকির সামনে বলে রকির স্টোরি লিখবে এবং যেটা সত্য সেটাই লিখবে। এর পরের দৃশ্যে আমাদের দেখানো হয় পুলিশ আলাদা আলাদা জায়গায় অভিযান চালাচ্ছে যে রকির বিরুদ্ধে কোনো কিছু প্রমাণ কিভাবে পাওয়া যায়, কিন্তু তারা ব্যর্থ। কিন্তু একটা জায়গায় তারা একটা সোনার বিস্কুট পেয়ে যায়। পুলিশ বিস্কুটটা নিয়ে থানায় চলে যায়, জমা করে। কিন্তু রকির কাছে সোনা ছিল নিজের প্রাণের থেকেও বেশি মূল্যবান। তো রকি যখন সোনার বিস্কুট সম্পর্কে জানতে পারে তখন সেই বিস্কুট নেওয়ার জন্য রকি নিজেই স্বয়ং পুলিশ স্টেশনে চলে আসে। পুলিশ যখন জানতে পারে রকি নিজেই সোনার বিস্কুটটি নিতে থানায় উপস্থিত, তারা সবাই ভয়ে কাঁপতে থাকে, কারণ ইতিপূর্বে রকির মুখ কেউ দেখেনি, কিন্তু রকির নাম শুনেই সবাই কাঁপতো, থরথর করে কাঁপতো। এবং এখানে সে নিজের স্টাইলে সোনার বিস্কুট নেওয়ার জন্য যায়। আর তারপর সে সোনার বিস্কুট নিয়ে বাইরে বের হওয়ার পর একটা বড় মেশিন, যেটা মাদার মেশিন গান বলে, সেই মেশিন লাগায় এবং পুরো পুলিশ স্টেশনটা ফায়ার করতে থাকে। আর এই সিনটাই আমরা কিন্তু ট্রেইলারে দেখেছি। অপরদিকে রেমিকা ফাইনালি রকির উপর একটা প্রুফ পেয়ে যায় যে থানায় আক্রমণ করেছে এবং ওর বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করে। কিন্তু রকি সেখানে ফুলের তোড়া নিয়ে রেমিকার চেম্বারে হাজির হয়, অফিসে হাজির হয়, তার সাথে দেখা করে আর একটা ফাইলও নিয়ে আসে। রকি বলে এই ফাইলে আমার সম্পর্কে অনেক বেশি প্রুফ রয়েছে, তুমি যদি চাও সেটা নিজের কাছে রাখতে পারো এবং যে কোনো সময় আমার বিরুদ্ধে কেস করতে পারো, অ্যারেস্ট ওয়ারেন্ট বের করতে পারো। রেমিকা যখন এই ফাইলটি নিতেই যাচ্ছিল তখন অন্য সাপোর্টার রেমিকাকে বলে তার পার্টির 200 জন রাজনীতিবিদকে রকি টাকা দেয়, মানে রকির টাকায় রাজনীতিবিদরা রাজনীতি করছে। অর্থাৎ রকির বিরুদ্ধে যদি কেস করা হয়, মামলা করা হয়, এটাই বাইরে বের হবে যে রেমিকার পার্টির লোক রকির সাথে জড়িত রয়েছে। এর ফলে রেমিকার পার্টি ডুবে যাবে, পাশাপাশি রেমিকার সরকারও ডুববে। সো রেমিকা চিন্তার মধ্যে পড়ে যায়। রেমিকার কাছে এখন ধমকি দেওয়া ছাড়া আর কিছুই করার ছিল না। এরপর আমরা দেখি রকি সেখান থেকে বীরের বেশে বের হয়ে বাইরে চলে আসে, তারপরে গিয়ে সকল সোনার ডেলিভারি থামিয়ে দেয়, অর্থাৎ সোনার সব চালান থামিয়ে দেয়। আর এদিকে যখন খলিল এই কথা জানতে পারে সে অনেক রেগে যায়, কারণ রকি তার ইচ্ছা মতো কাজ করছে। আর এছাড়া রকির পার্টনারও রকির উপর রেগে যায় এবং বিরক্ত, এজন্য সে আধিরার কাছে সাহায্য চায় এবং আধিরার শক্তি এবং সাহস আরো বেড়ে গেল, কারণ খলিলও তার সাথে। আর এত বছর থেকে আধিরা কেজিএফ এর যে সকল কর্মচারীরা কাজ করত তাদের কাছ থেকে কেজিএফ সম্পর্কে সকল তথ্য ইনফরমেশন নিয়ে রাখে এবং কেজিএফ কে কিভাবে অ্যাটাক করতে হবে সেটার একটি নকশাও বানায়। সে বলে ভেতরে যাওয়ার জন্য 2টো রাস্তা রয়েছে, কিন্তু 2টো রাস্তাই অনেক হাই সিকিউরিটি দিয়ে ভরা, তাই ভেতরে যাওয়া একটু কঠিন। এজন্যই তাকে কোনো একটি খনির ভেতর দিয়ে কেজিএফ এ ঢুকতে হবে, আর সেই খনি সম্পর্কে কাউকে না কাউকে দিয়ে তাকে খোঁজ খবর নিতেই হবে। আর এই খোঁজটি চালানোর জন্য কাজ দেয় এন্ড্রিকে, আর এন্ড্রি যদি সেই কাজটি না করে তাহলে আধিরা তাকে মেরে ফেলবে। আর অপরদিকে রকি তার মায়ের লাশ নিয়ে বাইরে বের হয়ে আসে এবং অ্যাকচুয়ালি তার মাকে অনেক আগেই দাফন করা হয়েছিল এবং তার মাকে সে আবার ভালো করে দাফন করে এবং সমাধি দেয়। আর তার নেশাখোর বাপকে নিয়ে আসা হয়। আমরা দেখতে পাই রকির বাবা আসলে এখনো বেঁচে আছে
কিন্তু সে নেশাখোর ছিল, পুরোপুরি একজন নেশাখোর, এবং সে কখনোই তার স্ত্রী বাচ্চার কোনো খোঁজ খবর খেয়াল রাখেনি। এজন্য রকি তাকে শাস্তি দেয়। যত বছর সে বেঁচে থাকবে তত বছর তার স্ত্রীর সমাধির সামনেই তাকে থাকতে হবে, সমাধি পরিষ্কার করে করেই তাকে থাকতে হবে। আর এসব কিছু দেখার পর রিনা রকির উপরে আরো অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। তারা দুজনেও বিয়ে করে নেয়। নেক্সট সিনে আমরা দেখি কেউ একজন আধিরাকে অনেক ভালো একটি তথ্য দেয় যে এক্স্যাক্টলি কোথা দিয়ে বা খোদাই করা শুরু করলে, গর্ত করা শুরু করলে সেখানকার খনির ভেতরে পৌঁছানো যাবে, এমনকি রকি পর্যন্ত পৌঁছানো যাবে, এবং সেটা হচ্ছে মাইন নাম্বার 3। এবং সেই খবর পাওয়ার পর আধিরা সেখানে খোদাই শুরু করে দেয়। আর পরের সিনে আমরা দেখি রিনা জানতে পারে সে প্রেগনেন্ট। সে খুবই খুশি হয় এবং কেজিএফ এ এসে এই রকিকে সেই খবরটা দেয়। আর রকিও খুব খুশি হয় এবং তখনই পেছন থেকে আধিরা লোকেরা এসে তার উপর আক্রমণ করে। গুলিটা লাগে রিনার শরীরে এবং রিনা সেখানেই মারা যায়, রকির চোখের সামনেই মারা যায়। আর রিনার মৃত্যুতে রকি অনেক বড় একটা ধাক্কা পায়। সে রেগে গিয়ে আধিরার উপর আক্রমণ করে। আর এখানে রকি আর আধিরার মাঝে একটা লম্বা ফাইটিং হয় এবং এখানে অনেক অসাধারণ একটি ফাইটিং সিন ছিল এবং এই সকল সিনের জন্য সাউথ অনেক বেশি বিখ্যাত। শেষে রকি নিজেই তার মেইন অস্ত্র হাতুড়ি তুলে এবং সেটা তুলে আধিরাকে মারতে থাকে। আর এরপর আধিরার ঘাড় ভেঙে দেয় এবং তাকে মেরে ফেলে। রকি এমন কিছু ইনফরমেশন, তথ্য পায় এবং যেটা তাকে চমকে দেয়, অর্থাৎ আধিরাকে কে চালাতো এবং এর পেছনে মূল হোতাকে, কে সবকিছুর কলকবজা নড়াচ্ছে, মূল হোতাটা আসলে কি এবং তাকে মারার ব্যবস্থা কে করেছে, এই সব কিছু জানতে পারে রকি। এবং রকির আগে তার সকল লোকদেরকে একত্র করে সোজা পার্লামেন্টে ঢুকে যায়। পার্লামেন্টে অনেক নেতারাই বসেছিল আর সেখানে রমিকার বক্তব্য চলছিল। আর রমিকার প্ল্যান ছিল সে রকির বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করবে এবং রকিকে শেষ করে দেবে। কিন্তু সবচেয়ে বড় অবাক করা দৃশ্যটি আমরা দেখলাম, রকির শত্রু কিন্তু অ্যাকচুয়ালি রমিকা, কিন্তু রকি তার পাশে নারায়ণ ছিল, তাকেই সে শুট করে মারে, রমিকাকে কিছুই করে না। অর্থাৎ আধিরাকে মারার পর রকি সেই তথ্যটাই পায় যে এই নারায়ণ সবকিছুর মূল হোতা। সেই প্ল্যান করে রকিকে মারার জন্য, এই সবকিছু করায় সেই নারায়ণ, সেই আধিরাকে সাহায্য করে এবং শুরু থেকে এখন পর্যন্ত যা কিছু ঘটছে সবকিছু এই নারায়ণেই ঘটাচ্ছিল। আর নারায়ণেরই প্ল্যান ছিল সে রকিকে কেজিএফ কে পাঠাবে, গরুড়াকে খুন করবে এবং রকিকেও মেরে ফেলবে, আর কেজিএফ কে সে নিজের কন্ট্রোলে নেবে। এখানে যেহেতু রকি পার্লামেন্টের সবার সামনে একটা পলিটিশিয়ানকে খুন করে, তাই সরকারের কাছে হাতে নাতে প্রমাণ এসেছে। রকি নিজের রাগ কন্ট্রোল করতে পারেনি। এরপর রমিকা রকির বিরুদ্ধে ডাইরেক্ট ওয়ারেন্ট জারি করে এবং অর্থাৎ শুট অ্যাট সাইট, মানে দেখা পেলেই গুলি করো, মেরে ফেলো। সো রকিকে মারার জন্য কেজিএফ এ অনেক বড় একটি ফোর্স যায় এবং তারপর কেজিএফ এ থাকা সকল মানুষকে বের করে দেওয়া হয় যাতে তারা রকিকে সহজে খুঁজতে পারে। এরপর তারা জানতে পারে রকি তার মহলে নেই এবং পরবর্তী সিনে রকিকে আমরা একটি জাহাজে দেখতে পাই এবং সে ওই শিপে এখনো পর্যন্ত অনেক সোনা কন্টেইনারে ভরে রেখেছে, সেখানে অনেক বেশি সোনা ছিল। আর রমিকা এই কথা জানতে পারে এবং রকির জাহাজ থেকেই এ সকল তথ্য রকিকে দেওয়া হচ্ছিল। আর রকি বুঝতে পারে যে তার সময় শেষ, এজন্য সে নিজেই রমিকাকে সব ইনফরমেশন দিয়ে দেয়। সে মরতে চায়, মরবে, বাট সব সোনা সঙ্গে করে নিয়েই মরবে, যাতে করে এই সোনা আর কেউ না পায়। এরপরে আমরা দেখি সকল ফাইটার প্লেন একসাথে রকির উপর আক্রমণ করে এবং পুরো জাহাজটি ব্লাস্ট হয়ে যায়। এর ফলে রকি আর সব সোনা পানিতে ডুবে যায় আর সেগুলো কেউ আর খুঁজে পায় না। এরপর রেমিকা রকির সম্পর্কিত সকল প্রমাণ, তার উপর যে হামলা হলো, সে যে ক্রাইম করেছিল, কেজিএফ সম্পর্কিত রকিকে নিয়ে যত কিছু লেখালেখি, সব তথ্য ইতিহাস থেকে মুছে ফেলার ব্যবস্থা করলো। মানে রকি নামে কেউ ছিল, কেজিএফ বা সোনার খনি বলতে কিছু যে ছিল, এটা যেন পুরো পৃথিবী কেউ জানতে না পারে। এখন শুধুমাত্র একজনই ছিল, আনন্দ, অর্থাৎ সেই লেখক যে রকির ব্যাপারে সবকিছু জানতো। আর তারপর আনন্দ এই পুরো স্টোরিটাকে লেখে এবং পাবলিশ করে। এভাবেই রকির মৃত্যুর পর কেজিএফটাকে শাটডাউন করে দেওয়া হয়। আর এই স্যাড এন্ডিং এর সঙ্গে কেজিএফ চ্যাপ্টার 2 মুভিটাকে শেষ করা হয়। অর্থাৎ দেখানো হলো কেজিএফ এর মতো এত বড় একটি ঘটনা বা যার ইতিহাস, যা প্রশাসন ইতিহাসের পাতা থেকে মুছে ফেলেছিল। যদিও কেজিএফ একটি সিনেমা, ডিয়ার ভিউয়ার্স, কেজিএফ সম্পর্কে এটি ছিল একটি এক্সপ্লেনেশন। এর ফুল মুভিটা এখন যদি দেখেন তাহলে সবগুলো বিষয় আপনার কাছে অনেক ইন্টারেস্টিং লাগবে এবং বুঝতে অনেক সহজ হবে। এই রকি নামের এই মাফিয়া তার লোকজনদের কাছে ছিল সে ঈশ্বরের সমান, কিন্তু প্রশাসনের কাছে সে ছিল চোখের বালি। সেজন্যই প্রশাসন, তৎকালীন সরকার তাকে ইতিহাস থেকে মুছে ফেলে। কিন্তু আনন্দের মাধ্যমে রকি আবার পৃথিবীতে আসে। তবে সিনেমার সম্পূর্ণ মজা পেতে হলে আপনাকে অবশ্যই ফুল মুভি দেখতে হবে। আশা করি সবাই দেখবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন।